নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ অনেক দিন বাদে আবার ভিডিও রেকর্ডিং করতে বসলাম তোমাদের জন্য। তো এই সিরিজে আমরা আজ থেকে একটা নতুন সিরিজ চালু করতে চলছি। এই সিরিজে আমরা ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রায় 1000-এর বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করব, কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো আজকে তার পার্ট 1, এরপর একটার পর একটা করে সিরিজ আসতে থাকবে। তো এখানে আমরা যেটা করেছি, যেসব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে তোমরা যদি একটু ভালো করে স্টাডি করো, দেখবে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট থেকে যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? অন্তত একটা ভালো জায়গায় তোমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবে। একটা মোর দেন 80% মার্কস তোমরা ক্যারি করে আনতে পারবে। তো আমরা আজকে কি করব? তো এই সিরিজে আমরা বিগত 20 বছরের অর্থাৎ 2001 থেকে আজ 2021 পর্যন্ত ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে যেসব হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট থেকে কোশ্চেনগুলো এসেছে, সেইগুলো নিয়ে এই সিরিজে আমরা আলোচনা করব। তোমরা পরপর এই ধরো 20-22টা ভিডিওর মধ্যে তোমরা সব সালগুলোর অ্যান্সার, এই হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে একসাথে। আমি এটা একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, সেখানে ঢুকে তোমরা আরামসে ওখানে সব ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ডব্লিউবিসিএস প্রিলিমিনারির যেসব ইতিহাস, ভারতের ইতিহাস এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যেসব কোশ্চেনগুলো পড়েছে, তার 2001 সালের যেসব কোশ্চেনগুলো পড়েছে সেগুলোর অ্যান্সার সহ, এবং তার সাথে আমি কি করব, কিছুটা তোমাদেরকে এক্সট্রা আমি যেগুলো নলেজ পাশাপাশি দেওয়ার দরকার আছে, যেমন সাল বলো বা কোনো ঘটনার প্রসঙ্গ বলো, সেগুলোও কিন্তু আমি দিতে থাকবো। ওকে? তাহলে চলো এবারে এই ভিডিওটার শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, সেটাতে কি বলেছে দেখো। হোয়াট ওয়াজ দ্য ওয়াহাবি মুভমেন্ট? ওয়াহাবি মুভমেন্ট কি না, প্রথম অপশান এটা দেখো আছে কি, যে রিবিলিয়াস মুভমেন্ট লিড বাই এস.এ. ব্রাভেলি। রিবিলিয়াস মুভমেন্ট লিড বাই এস.এ. ব্রাভেলি, এই অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার। ওকে, এবারে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি এসেছিল এখানে দেখো, নেক্সট কোশ্চেন এসেছিল শেরশাহ ডায়েড হোয়াইল অ্যাটাকিং। শেরশাহ ডায়েড হোয়াইল অ্যাটাকিং। শেরশাহ কখন মারা গিয়েছিলেন? কোন কোন কী আক্রমণ করতে গিয়ে এটা শেরশাহ মারা গিয়েছিলেন? এ দেখো, মান্ডু না রাইসিন না মালবার না কালিঞ্জার। তাহলে সঠিক অ্যান্সার হবে কালিঞ্জার। সঠিক অ্যান্সার কী পেলাম আমরা? কালিঞ্জার। নেক্সট যেটা পাচ্ছি আমরা, হু ইজ নোন অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন? কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? আমরা এখানে জানি, এটা খুবই সহজ কোশ্চেন, ভিকাজি রুস্তম কামা। ওকে, এবারে যেগুলোর অ্যাডিশনাল নোট দেওয়ার দরকার আমি সেগুলো কিন্তু দিয়ে দেব। এবারে নেক্সট কোশ্চেন কি বলেছে, হু ডেসক্রাইব ক্রিপস প্রপোজাল অ্যাজ এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাসিং ব্যাঙ্ক? কে বলেছেন এটা? কে বলেছেন? গান্ধীজি। অপশান এ গান্ধীজি। ওকে, নেক্সট যেটা আছে, হু অ্যামাং আদার্স ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এডুকেশান? ইন্ডিয়ান কাউন্সিল অফ এডুকেশান কে নিচে এই 4টি অপশানের মধ্যে কে ফাউন্ডেশান করেছিল? তো এটা তৈরি হয়েছিল, এখানে এই অ্যাডিশনাল অ্যান্সারটা আছে, অ্যাডিশনাল একটা তথ্য আছে, এটা তৈরি হয়েছিল 1906 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তৈরি কে করেছিলেন না, সতীশচন্দ্র মুখার্জি তৈরি করেছিলেন। সতীশচন্দ্র মুখার্জি এটা তৈরি করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে না, অ্যামাং দ্য অফিসার অফ মোহাম্মদ ঘুরি? মোহাম্মদ ঘুরির কে কর্মচারী ছিল, কে ছিল যে বেঙ্গল অ্যাটাক করেছিল বা বেঙ্গল জয় করেছিল? কি অ্যান্সার কি হবে? কুতুবুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ঠিক আছে, এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। নেক্সট 7, হু ডেসক্রাইব দ্য আর্লি কংগ্রেস সেশন অ্যাজ 3 days তামাশা? 3 দিনের তামাশা। কংগ্রেসের
সেশনগুলোকে কে 3 দিনের তামাশা বলে বর্ণনা করেছিলেন? অ্যান্সার হবে কি অপশান বি অশ্বিনী কুমার দত্ত। ওকে, এবারে নেক্সট আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি আছে? 8 নম্বর আছে হু ট্রান্সলেট দ্য স্বদেশী ইনটু এ মাস মুভমেন্ট ইন বরিশাল। বরিশালে কে স্বদেশী আন্দোলনকে একটা মাস মুভমেন্টে পরিণত করেছিলেন? অ্যান্সার হবে কে অশ্বিনী কুমার দত্ত। ওকে, 9 হু রেইজড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফার্স্ট ইন নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন? অপশান সি রানী গুইডিনলুই। ওকে, এবারে 10-এর দাগে। 10-এর দাগে কী আছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মার্টার আউটসাইড ইন্ডিয়া। ভারতের বাইরে কে প্রথম ভারতীয় যে শহীদ হয়েছিলেন? কে? মদনলাল ধিংড়া। অপশান এ মদনলাল ধিংড়া। এবারে এটার যেটা অ্যাডিশনাল যেই তথ্যটা দেওয়া আছে সেটা দেখো কি বলা আছে। স্যার কার্জন উইলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারেস্ট অফ গণেশ সাভারকার। গণেশ সাভারকার কে ছিল? বিডি সাভারকারের ভাই ছিলেন। এবারে স্যার কার্জন উইলি এই গণেশ সাভারকারকে অ্যারেস্ট করেছিলেন। ওকে, কত তারিখ? এরপরে কি হয়েছিল সেইটার বদলা নেওয়ার জন্য 1909 সালে 1 জানুয়ারি মদনলাল ধিংড়া কী করেছিলেন? স্যার কার্জন উইলিকে মার্ডার করেছিলেন। সেটা কত সালে? দেখো 17ই আগস্ট 1909 সালের 17ই আগস্ট কার্জন উইলিকে মদনলাল ধিংড়া কী করেছিলেন? মার্ডার করেছিলেন। ঠিক আছে, সেইটার শাস্তি হিসাবে এই মদনলাল ধিংড়ার ফাঁসি হয়েছিল বিদেশে। ওকে, এবারে 11-র দাগের কী আছে দেখো। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানুলড, মানে রদ করা হয়েছিল কত সালে? লাগু হয়েছিল 1905 সালে এবং রদ করা হয়েছিল 1911 সালে। ঠিক আছে, এবারে 12-র দাগে। দ্য গ্রেটেস্ট স্কলার অফ মেডিকেল সায়েন্স ডিউরিং গুপ্তা এজের সময় মেডিকেল সায়েন্সের গ্রেটেস্ট স্কলার কে ছিলেন? চরক। অপশান সি চরক। ওকে, নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? দ্য ইমেজেস অফ বুদ্ধ ওয়ার ফার্স্ট কনস্ট্রাক্টেড আন্ডার। এই যে গৌতম বুদ্ধের ইমেজেস মানে ছবি বা তার প্রতিরূপ প্রথম তৈরি হয়েছিল কোন সময়? গান্ধার আর্ট অফ স্কুলের সময়, গান্ধার পিরিয়ডে। ঠিক আছে, গান্ধার আর্ট অফ স্কুল অফ আর্টের সময়। ঠিক আছে, এবারে 14-র দাগে। হু ফাউন্ডেড অভিনব ভারত তৈরি হয়েছিল কত সালে? দেখো এখানে একটা অ্যাডিশনাল তথ্য দেওয়া আছে 1904 সালে। ওকে, কে তৈরি করেছিলেন? অ্যান্সার বিডি সাভারকার। ওকে, অ্যান্সার বিডি সাভারকার। অপশান সি। এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি 15-র দাগে। 15-র দাগের কোশ্চেন কী আছে না? 15-র দাগে আছে অ্যামাং দ্য তুর্ক হু মেড ফার্স্ট অ্যাটাক ইন ইন্ডিয়া। তুর্কিদের মধ্যে কে প্রথম ইন্ডিয়া অ্যাটাক করেছিলেন? আমরা এখানে প্রথম যদি বড় অ্যাটাক যদি ধরা যায় তাহলে আমাদের মামুদ হবে, কিন্তু ফার্স্ট যদি তুর্কি যদি কোনো অ্যাটাক হয়ে থাকে সেটা কে? অপশান বি সবুক্তগিন। অ্যান্সার কি হবে? সবুক্তগিন। 16-র দাগে বুদ্ধিস্ট ডক্ট্রিন আর কন্টেন্ট ইন, এটা অ্যান্সার হবে কি? ধর্মপদস। অ্যান্সার হবে ধর্মপদস। ঠিক আছে, অপশান ডি। এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি 17-র দাগের কোশ্চেন। 17-র দাগে কী বলা আছে? হোয়েন ডিড দ্য ব্রিটিশ লেবার পার্টি রিজলভ ইন ফেভার অফ হোম রুল ইন ইন্ডিয়া। সেটা কত সালে হয়েছিল? দেখো অপশান বি 1919 খ্রিস্টাব্দে। এখানে একটা অ্যাডিশনাল কিছু কথা বলা আছে। এখানে অ্যাডিশনাল কি বলা আছে? দ্য অল ইন্ডিয়া হোম রুল এন্ডেড ইন 1920 হোয়েন ইট ইলেক্টেড মহাত্মা গান্ধী অ্যাজ প্রেসিডেন্ট হোয়েন উইথিন এ ইয়ার ইট মার্চ ইন্টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখানে দেখো অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ প্রথম স্থাপন করেছিলেন। ঠিক আছে, এরপরে এটা 1920 অবধি চলতে থাকে। 1920 সালে যখন হোম রুল লীগের প্রেসিডেন্ট হিসাবে মহাত্মা গান্ধীকে ইলেক্টেড করা হলো, তো তারপরেই এই হোম রুল লীগটা কী হয়ে যায়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মার্চ হয়ে যায়। ওকে, এবার 18-র দাগের কোশ্চেনে আমরা চলে আসি। 18-র দাগে কী বলা আছে? হুইচ রিজিয়ন ইন ইন্ডিয়া উইটনেসড দ্য
আর্লিয়েস্ট আউটব্রেক অফ রিভলিউশনারি অ্যাক্টিভিটিজ, ইন্ডিয়ার কোন পার্টটা প্রথম এই রিভলিউশনারি অ্যাক্টিভিটির সঙ্গে আউটব্রেক হয়েছিল? তো অ্যান্সার হবে অপশান সি, মহারাষ্ট্র। ওকে, নেক্সট 19 দাগে কী বলছে? 19 দাগে বলছে যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ ইনফরমেশান ফর দ্য মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিটি অফ পাটলিপুত্র ইন দ্য মৌর্য এম্পায়ার ইজ, সেটা কোন অ্যান্সারটা হবে? না ইন্ডিকা। ইন্ডিকা থেকেই এই সব তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তো 20 দাগে কী বলেছে? হু অ্যামাং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান ডিসক্রাইব দ্য ইনভেশন অফ মোহাম্মদ গজনবি অফ ইন্ডিয়া অ্যাজ জিহাদ হোলি ওয়ার, কে এই মামুদের আক্রমণটাকে জিহাদ বলে ঘোষণা করেছিল? সে অ্যান্সার হবে অপশান ডি, উতবি। ওকে, এবারে 21 দাগে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট এ লিডার অফ রিভল্ট অফ 1857, কে এর মধ্যে লিডার নয়? দেখো, নানা সাহেব লিডার আমরা জানি, রানী লক্ষ্মীবাই ছিলেন, কানওয়ার সিং বিহারের হয়ে লড়ছিলেন, তো একমাত্র এই মানসিং এই আমাদের মহাবিদ্রোহের সময় এনার কোনো ভূমিকা ছিল না। ওকে, এবারে নেক্সট আমরা দেখো 22 দাগে চলে যাচ্ছি। 22 দাগে কী বলছে? গান্ধীজি রিটার্ন কাইজার-ই হিন্দ মেডেল আফটার, গান্ধীজি যে কাইজার-ই হিন্দ এই যে মেডেলটা পেয়েছিলেন, এই মেডেলটা পেয়েছিলেন কখন? না গান্ধীজি সাউথ আফ্রিকাতে যখন লড়াই করেছিলেন, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে লড়াইয়ে যখন কৃষ্ণাঙ্গদের পক্ষ হয়ে লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের খেতাব হিসাবে তো গান্ধীজি যখন ইন্ডিয়াতে ফিরে এলেন তখন গান্ধীজিকে ব্রিটিশরা এই কাইজার-ই-হিন্দ এই উপাধিটা দিয়েছিলেন, একটা পুরস্কার দিয়েছিলেন। তো এরপরে কি হয়? গান্ধীজি এই পুরস্কারটা, এই মেডেলটা কখন ফেরত দিয়ে দেয়, রিটার্ন করে দেয়? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? এখানে মনে হবে যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি। না, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রির কারণ কিন্তু সেটা ছিল না। অপশান ডি হবে এর সঠিক উত্তর, ব্রিটিশ রিফিউজাল টু ডু জাস্টিস টু তুর্কি। তো তুর্কিতে আমরা জানি যে খিলাফত মুভমেন্ট হয়েছিল, তো সেখানে এই যে তুর্কিদের নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেইটার বিরোধিতা করতে গিয়ে গান্ধীজি কিন্তু কাইজার-ই-হিন্দ এই উপাধিটা ব্রিটিশদেরকে ফেরত দিয়েছিল। আর এখানে অনেকেই কিন্তু এইটা ভুল, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি নিয়ে ভুল অ্যান্সার মেরে দিয়ে আসবে, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হবে এই খিলাফত আন্দোলনের প্রতিবাদের ক্ষেত্রে। তো আমরা 23 দাগে চলে যাচ্ছি। দ্য অর্গানাইজেশন ফাউন্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আনন্দমোহন ব্যানার্জি বিফোর দ্য বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, কোন অর্গানাইজেশনটা, যেটা কিনা জাতীয় কংগ্রেসের আগেও স্থাপন হয়েছিল, কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। সেই অর্গানাইজেশনটার নাম কি? বড় একটা অর্গানাইজেশন, সেটা ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কত সালে তৈরি হয়েছিল? 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু তৈরি হয়েছিল। ওকে, এবারে আমরা 24 দাগে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। লোদি সুলতান অফ দিল্লি ওয়ার, এই যে দিল্লির যে লোদি সুলতানরা ছিল, ওনারা অ্যাকচুয়ালি কোথাকার লোক ছিল? অপশান ডি হবে এর সঠিক উত্তর, আফগান। ওনারা ছিলেন অ্যাকচুয়ালি আফগান। এবারে 25-দাগে হু অ্যাবলিশ দ্য ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল, কে এই যে দ্বৈত শাসন, মানে বাংলার যে দ্বৈত শাসন কে অ্যাবলিশ করে দিয়েছিল? সেটার অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। ওকে, এবারে দেখো সেটা নিয়ে 2-4 কথা বলা আছে। দ্য ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট ইন বেঙ্গল ওয়াজ ব্রেন চাইল্ড অফ লর্ড ক্লাইভ ইন 1765। এই 1765 সালে লর্ড ক্লাইভ এই বাংলাতে দ্বৈত শাসন চালু করেছিলেন। দ্য ফ্রেমওয়ার্ক ওয়াজ অ্যানুয়েলড বাই ওয়ারেন হেস্টিংস ইন 1772 খ্রিস্টাব্দে। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস সেটা রদ করে দিয়েছিল। ঠিক আছে, এবারে নেক্সট আমরা কোশ্চেন চলে যাচ্ছি 26-দাগে। 26-দাগে কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং গডস ডাজ নট বিলং টু দ্য ঋগ্বেদ পিরিয়ড, এর মধ্যে কোন ভগবান ঋগ্বেদ পিরিয়ডে বিলং করতেন না? সেটা দেখো, সেটা আমাদের হবে অপশান ডি, অদিতি। অ্যান্ড সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অদিতি। ওকে, তোমাদের কোথাও যদি মনে হয় যে ভিডিওটা স্পিড হয়ে যাচ্ছে, তাহলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। ওকে, এবারে নেক্সট 27-দাগে। 27-দাগে কী বলছে? দ্য রুলার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস এন্টার্ড ইনটু
ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ আকবর ওয়াজ, এই যে আকবর এই বৈবাহিক সম্পর্ক জড়িত হয়ে অনেক স্টেটগুলোকে, অনেক ছোট ছোট রাজ্যগুলোকে নিজে অ্যাকোয়ার করতেছিলেন। সেই প্রথম এই রকম কোন রাজবংশের সঙ্গে হয়েছিল যাদের সঙ্গে এই বৈবাহিক সম্পর্কে অ্যালায়েন্স হয়েছিল? অ্যান্সার হবে জয়পুর। জয়পুর এখানে দেখো অ্যাকচুয়াল এখানে অম্বরের রাজা বহরমাল, রুলার অফ অম্বর, উনি ওনার ইয়ঙ্গার ডটার হরকাবায়ের সাথে আকবরের বিয়ে দেন। এবার এই অম্বরটা কোথায়? অম্বর তো এখানে অপশানে নেই, তাই এখানে অম্বরটা যেহেতু জয়পুরে, তাই এখানে সঠিক অ্যান্সারটা হবে জয়পুর। ওকে, এবার নেক্সট 28-এর দাগে, হু ওয়াজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল গভর্নমেন্ট ইন তমলুক? তমলুকে যে জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল তার ন্যাশনাল গভর্নমেন্ট কে ছিলেন? ন্যাশনাল তার যে ন্যাশনাল গভর্নমেন্ট যে তৈরি হয়েছিল তার ডিরেক্টর জেনারেল সর্বাধিনায়ক কে ছিলেন? সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। অপশান সি, সতীশচন্দ্র সামন্ত। ওকে, এরপরে নেক্সট 19-এর দাগে, হু পাস্ট ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট 1876? ড্রামাটিক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এখানে দেখো 1876 সালে পাস্ট হয়েছিল। তো কে এই আইনটা চালু করেছিল? অপশান ডি, লর্ড নর্থব্রুক। ওকে, এবার নেক্সট আমরা চলে যাচ্ছি 30-এর দাগের কোশ্চেন। 30-এর দাগে কী বলেছে? 30-এর দাগে আছে র্যাডিক্যাল হিউম্যানিজম অ্যাসোসিয়েটেড উইথ, এটা একটাই নাম চলে আসে, এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। ঠিক আছে, এবার 31 দাগে, দ্য বাহমনি কিংডম অ্যান্ড বিজয়নগর এম্পায়ার ক্ল্যাশড ফ্রিকুয়েন্টলি ওভার দ্য টেরিটরি অফ, এই বাহমনি সাম্রাজ্য এবং বিজয়নগর যে সাম্রাজ্য ছিল এদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো একটা এলাকার টেরিটরি নিয়ে। তো সেই এলাকাটার নাম কি? সেই এলাকাটা হলো অন্ধ্র উপকূলে, এটা রায়চুর দোয়াব। ঠিক আছে, রায়চুর দোয়াব নিয়ে এদের মধ্যে সবসময় একটা ক্ল্যাশ লেগেই থাকতো। এবারে নেক্সট আমরা আসছি 32-এর দাগে, টু হুইচ সুফি অর্ডার ডিড শিখ নিজাম নাসিরুদ্দিন চিরাগ ই দিল্লি বিলং? এই নাসিরুদ্দিন চিরাগ ই দিল্লি বিলং, এটা কোন সুফি সংস্থান এতে আছে? তো এটা হবে অ্যান্সার হবে চিস্তি সুফি অর্ডার হবে। নেক্সট 33-এর দাগে আমরা চলে আসছি। 33-এর দাগের যে কোশ্চেনটা আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তো প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ওমেন প্রেসিডেন্টকে, প্রথম যদি ওমেন প্রেসিডেন্ট ধরা হয় অ্যানি বেসান্ত, অপশান বি। এবারে প্রথম যদি ভারতীয় ওমেন প্রেসিডেন্ট ধরা হয় তখন হবে কিন্তু সরোজিনী নাইডু কানপুর অধিবেশনে হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। সরোজিনী নাইডু ভারতীয় মহিলা হিসাবে প্রথম জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। কিন্তু মহিলা হিসাবে প্রথম যদি ধরা হয় তাহলে 1917 সালে অ্যানি বেসান্ত কলকাতা অধিবেশনে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। এবারে আসছি 34-এর দাগের কোশ্চেনে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ ইটস ফার্স্ট ফ্যাক্টরি ইন দ্য সাউথ অ্যাট, কোথায়? ইন দ্য সাউথ, মসুলিপত্তনমে প্রথম, দক্ষিণ ভারতে প্রথম মসুলিপত্তনমে 611 খ্রিস্টাব্দে এইটা প্রথম কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কুঠি বানিয়েছিল। ঠিক আছে, ফার্স্ট ফ্যাক্টরি বানিয়েছিল। এরপরে 1600, এটা হয়েছিল মসুলিপত্তনমে হয়েছিল 1611 খ্রিস্টাব্দে। এরপরে 1612 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের পরামর্শে, জাহাঙ্গীরের পারমিশন নিয়ে এটা সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নেক্সট ফ্যাক্টরি বানিয়েছিল। ঠিক আছে, তারপরে আমরা এর নেক্সট কোশ্চেন চলে আসছি 35-এর দাগে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট হুইচ ওয়াজ মিন টু রিমুভ দ্য ডিফেক্ট অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড ইন দি ইয়ার? এটার অ্যান্সার হবে অপশান সি, 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাসড হয়েছিল? সেটা 1784। এটা কেন তৈরি করা হয়েছিল? না, এই রেগুলেটিং অ্যাক্টের ভুল শুধরে নেওয়ার জন্য 1784 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়েছিল। এবারে আসছি 36-এর দাগের কোশ্চেন। 36-এর দাগে আসছে, হোয়াট ডিড দ্য শিখ মিন্ড বাই মিসাল? শিখদের ভাষায় মিশেল কথার অর্থ কী? মিশেল কথার অর্থ অপশান বি, অ্যান এরিয়া কনকার্ড বাই দেম, তাদের বিজিত এলাকাটাকেই মিসাল বলতো। ঠিক আছে, এবার 37-এর দাগের, হু ডিসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যাজ আনব্রিটিশ? আনব্রিটিশ হিসাবে
ব্রিটিশ রুলটাকে আনব্রিটিশ বলে ডেসক্রাইব কে করেছিলেন? এখানে দেখো দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, তার বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা পাবলিশড হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। তো এই বইটার নামও পড়ে পরীক্ষায়, ঠিক আছে। এই বইটাতেই তিনি ব্রিটিশ রুলটাকে আনব্রিটিশ বলে ডেসক্রাইব করেছিলেন। এবারে 38-এর দাগে, হোয়েন ওয়াজ দ্য করিডোর ওয়ার অলিন্দ যুদ্ধ ইন রাইটার্স বিল্ডিং কলকাতা ওয়াজ ফট? এটা অ্যান্সার কী হবে? বিনয় বাদল দীনেশ 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে বিনয় বাদল দীনেশ এরা রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি 39। 39-এ কী বলছে? 39-এ বলা আছে, 39-এ আছে এখানে, হোয়েন ডিড দ্য কংগ্রেস মিনিস্টার রিজাইন আফটার দেয়ার ফরমেশন ইন 1937? আচ্ছা, কখন? আমরা জানি যে 1937 সালে ভোটাভুটির মাধ্যমে কংগ্রেস সরকার গঠন করে, ঠিক আছে, আঞ্চলিক সরকার গঠন করে। তো তারপরে এইখানে কংগ্রেস মিনিস্টাররা কখন রিজাইন দিয়েছিল এবং সেটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে, অপশান সি। এবার এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? দ্য কংগ্রেস মিনিস্টার রিজাইন্ড ইন অক্টোবর 1939 খ্রিস্টাব্দে অ্যান্ড অক্টোবর নভেম্বর 1939 ইন প্রোটেস্ট এগেন ভাইসরয় লর্ড লিনলিথগোর অ্যাকশান। লর্ড লিনলিথগো কী করেছিলেন না ইন্ডিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দিয়েছিলেন, সেটা কংগ্রেসের পারমিশন ছাড়াই, ঠিক আছে। কংগ্রেসের তো মন্ত্রিসভা, কংগ্রেসের মন্ত্রিসভার পারমিশন ছাড়াই, তাদের অনুমতি ছাড়াই লিনলিথগো তখন ভাইসরয় ছিলেন। উনি কী করেছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্ডিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল করে নিয়েছিলেন। তো সেইটার প্রতিবাদে এই কংগ্রেস মিনিস্টাররা তারা কী করে? তাদের পদ থেকে পদত্যাগ করে। এবারে 40-এর দাগে, ইন হুইচ ইয়ার ওয়াজ অল ইন্ডিয়া কিষাণ সভা ফাউন্ডেড? অল ইন্ডিয়া কিষাণ সভা ফাউন্ডেড হয়েছিল কোন সালে? না 1936 সালে। 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ ফাউন্ডেড ইন 1936 অ্যাট লখনৌ। অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ ফাউন্ডেড বাই স্বামী সহজানন্দ সরস্বতী। এখানে ছোট ছোট যে তথ্যগুলো, অ্যাডিশনাল তথ্যগুলো দেওয়া আছে, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এবারে আমরা নেক্সট চলে যাচ্ছি 41। 41-এ কী আছে? 41-এ আছে, হুইচ জার্নাল স্পেশালি চ্যাম্পিয়ন দ্য কোর্স অফ ইন্ডিগো কাল্টিভেশন? ইন্ডিগো কাল্টিভেশানে আমাদের যে এই যে নীল বিদ্রোহ হয়েছিল, সেখানে কোন জার্নালটা একদম মানে সম্মুখে এসে সবাই এই নীল চাষিদের পক্ষে হয়ে কথা বলতো? হিন্দু প্যাট্রিয়ট হবে, অপশান সি হবে এর সঠিক উত্তর। এখানে দেখো, হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে কয়েকটা কথা বলা আছে। হিন্দু প্যাট্রিয়ট কীরকম নিউজ পেপার? উইকলি নিউজ পেপার। সেটা ফার্স্ট পাবলিশড হয় 6 জানুয়ারি 1853 খ্রিস্টাব্দে আন্ডার দ্য প্রোপাইটারশিপ অফ ওয়ান মধুসূদন রয় ইন কনজাংশন উইথ গিরিশচন্দ্র ঘোষ। প্রথমে এই যে গিরিশচন্দ্র ঘোষ এবং মধুসূদন রয়ের যৌথ উদ্যোগে এটা তৈরি হয়েছিল। এরপরে গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে 1855 সালে এর ওনারশিপ পেয়ে থাকে, ঠিক আছে। প্রথমে শুরু করেছিল কিন্তু মধুসূদন রয় এবং গিরিশচন্দ্র ঘোষ দুজনে মিলে 1853 সালে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি। এরপরে 1855 সালে গিরিশচন্দ্র ঘোষ এর মালিক হয়, ঠিক আছে। এবারে আমরা 42 কোশ্চেনে চলে আসছি। 42-তে কী আছে? হু ওয়াজ সেন্টেন্সড ফর পাবলিকেশান অফ ইংলিশ ট্রান্সলেশন অফ নীলদর্পণ? আচ্ছা, নীলদর্পণের এই পাবলিকেশানটা কে করেছিল? দেখো, ইংলিশ ট্রান্সলেশন কে করেছিল সেটা আমরা বলছি। আগে অ্যান্সারটা বলে দিই। এইটার অ্যান্সারটা হবে, এখানে পাবলিকেশান বলেছে, পাবলিশড কে করেছিল? রেভারেন্ড লং। অ্যান্সার হবে কিন্তু রেভারেন্ড লং। এবারে বলি, নীলদর্পণকে ইংলিশে ট্রান্সলেট করেছিল মাইকেল মধুসূদন দত্ত। এখানে অপশান বিটাও কিন্তু দেওয়া আছে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, তারপরে অ্যান্সার মারতে হবে। ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মধুসূদন দত্ত, কিন্তু পাবলিশড করেছিল কে?
রেভারেন্ট লং, এখানে দেখো ছোট্ট করে তথ্য একটু দেয়া আছে এটা সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত ট্রান্সলেট নীলদর্পণ ইন্টু ইংলিশ। দ্য ইংলিশ ভার্সান ওয়াজ পাবলিশড বাই রেভারেন্ট জেমস লং সাহেব। এবারে লং ওয়াজ চার্জড দ্য সেডিশন অ্যান্ড সেন্টেন্স ফর দিস রিজিয়ন। তো এটার জন্য উনি অভিযুক্ত হয়েছিলেন। নীলদর্পণ ইজ এ বেঙ্গলি প্লে রিটেন বাই দীনবন্ধু মিত্র ইন 1858-59 সালে। দ্য প্লে ওয়াজ এসেন্সিয়াল টু নীল বিদ্রোহ, বেটার নোন অ্যাজ ইন্ডিগো রিভোল্ট অফ ফেব্রুয়ারি-মার্চ 1859 ইন বেঙ্গল, হোয়েন ফার্মার রিফিউজ টু সো ইন্ডিগো ইন দেয়ার ফিল্ড টু প্রোটেস্ট এগেন এক্সপ্লয়টেটিভ ফার্মিং আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে এখানে নীল বিদ্রোহ সম্পর্কে 2-4 কথা বলা আছে, তোমরা এটা একটু দেখে নেবে, ঠিক আছে? ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারো, এখানে ছোট্ট তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা লাইন। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি 43-তে কী বলেছে না, হুজ কন্টেম্পোরারি ওয়াজ ফেমাস গ্রামারিয়ান পতঞ্জলি। পতঞ্জলির সমসাময়িক কে ছিল? পতঞ্জলির সমসাময়িক কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। ইনি কে ছিলেন? শুঙ্গ বংশের ফাউন্ডার কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গই ইনি ছিলেন এই পতঞ্জলির এই যে ব্যাকরণবিদ পতঞ্জলির সমসাময়িক, ঠিক আছে? এবারে 44, চালুক্যস এস্টাবলিশ দেয়ার এম্পায়ার ইন। চালুক্যরা তাদের এম্পায়ারটা কোথায় তৈরি করেছিল? গুজরাট, মালওয়া, ডেকান না ফার সাউথ ইন্ডিয়া? অ্যান্সার হবে অপশান সি, ডেকান প্রদেশে, ঠিক আছে? এটা কোন সময় তৈরি হয়েছিল? দেখো 6 থেকে 12 সেঞ্চুরির মধ্যে। এদের চালুক্যদের ক্যাপিটাল কে ছিল? না রাজধানী ছিল বাদামি। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি 45-এ কী আছে? 45-এ আছে হু সেড ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম আই এম এ ক্রিমিনাল। এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অপশান বি, সিয়াদ দাস এই উক্তিটি বলেছিলেন। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি একজন অপরাধী, ঠিক আছে? এটি কে বলেছিলেন? সিয়াদ দাস বলেছিলেন। ওকে, তো বন্ধুরা এই ছিল 45টি কোশ্চেন 2001 সালের WBCS প্রিলিমিনারিতে হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আসা কোশ্চেনগুলো। তো এই 45টা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা ভিডিওটা পজ করে আরেকবার দেখতে পারো, ঠিক আছে? পজ করে করে ছোট তথ্যগুলো নিতে পারো এবং আরেকবার দেখে এই কোশ্চেনগুলো আমি এই সিরিজটা নিয়ে আসবো 20-22টা ভিডিওর মধ্যে এই সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে। আর এইগুলো পড়লে এখানেই দেখো প্রায় 1000-এর বেশি কিন্তু হিস্ট্রি থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তো এইখান থেকে এই কোশ্চেনগুলো পড়লে যে কোনো পরীক্ষায় কিন্তু ক্র্যাক করা সম্ভব। অর্থাৎ হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রায় অ্যাবাভ 80% মার্কস তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। ওকে, এই পোর্শানটা থেকে। তো যাই থাকুক না কেন তোমরা এই কোশ্চেনগুলোই কিন্তু ঘুরে ফুরে বিভিন্ন সময় এসে থাকে, ঠিক আছে? অর্থাৎ WBCS কোশ্চেনের একটা যে স্ট্যান্ডার্ড আছে, তোমরা যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলোর কিন্তু পেয়ে যাবে। এই কোশ্চেন, এই হাজারখানেক কোশ্চেন যদি তোমরা ঠিকমতো আয়ত্তে আনতে পারো। ওকে, তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। তো এরপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার এই সিরিজেরই পার্ট 2 ভিডিওতে, ঠিক আছে? তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে উপকৃত করে দাও তাদেরকেও একটু। তো ঠিক আছে, নমস্কার, পরে দেখা হচ্ছে।